এক্ষেত্রে দেখা যায় যে একটা ছোট চামড়ার উপরেতে একটা ছোট হয়তো দাগ হয়েছে কোনো কারণে, না না নর্মাল আমাদের হতেই পারে। তো সেই দাগটাকে তার মাথায় চিন্তা আসলো যে সেটাকে লক্ষ্য করবে, বারবার দেখবে, তার মাথায় চিন্তা আসলো এটা ক্যান্সার নয় তো, আতঙ্কিত হয়ে যাবে। এরপর সে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটেতে ক্যান্সার নিয়ে খোঁজা শুরু করবে, গুগল দেখবে, বারবার আয়নায় দাগ দেখবে। এই করতে কোনো একটা জায়গা থেকে হালকা হয়তো অ্যাসুরেন্স পেল যে না এটা ক্যান্সার নয়। ফুটপাথ দিয়ে হাঁটছে বা কোনো জায়গা দিয়ে হাঁটছে যেখানে টাইলস আছে, তার মনে হবে এই টাইলসের মাঝখানে পা দিয়ে চলি অথবা লাইনে পা দিয়ে চলি। যদি না পা দিয়ে আমি চলি তাহলে আমার বাবা মা কেউ একজন মারা যেতে পারে, অমঙ্গল হতে পারে, এটা হতে পারে সেটা হতে পারে, সে ভাবতে থাকে। কী ধরনের অবসেশন আসে যে কোনো একজন মৃত ব্যক্তির ছবি দেখার পরে মনে হয় যেন আমি মারা যাবো, অথবা কোনো একজন মৃত ব্যক্তি মারা গেছে, কোনো একজন ব্যক্তি তার কথা মনে পড়লো, অথবা আমি কানে শুনলাম যে অমুক ব্যক্তি মারা গেছে, আমার মধ্যে চিন্তা শুরু হয়ে যায় যে আমিও মারা যাব। তারপর কী হয়, অত্যাধিক মৃত্যুভয় শুরু হয়। এই মৃত্যুভয় বা মানসিক চাপের তীব্রতা ক্রমাগত বাড়তে থাকে। কম্পালসান সে কী করে, যখন তার কোনো একজন মৃত ব্যক্তির ছবি দেখলো, তার মাথায় এটা আসে বা মৃত ব্যক্তির কথা মনে পড়লো, তার মাথায় আসে যে সাথে সাথে তাকে কী করতে হবে, একজন জীবিত এবং সুস্থ মানুষের কথা ভাবতে হবে। এবং এটা করলেই, এই শুভ বিষয়টা ভাবলেই আমার ব্রেন নিউট্রালাইজড হয়ে যাবে, ওই যে বিপদটার কথা আমি ভাবছিলাম সেটা হবে না। এবং তারপরে খানিকক্ষণের জন্য শান্তি পায়, সে শান্তি পায় মনের দিক থেকে, আবার সেই চিন্তাটা রিটার্ন আসতে থাকে। দেখুন এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমেতে থট যেগুলো আসছে, আজকের আলোচনাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনাতে আমরা 20টা এমন চিন্তাভাবনা সম্পর্কে আলোচনা করব যেগুলো মূলত আমাদের এসে থাকে, এবং এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের জীবনকে একদম অস্থির করে তোলে। এবং আজকের ডিসকাশনটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের একই চিন্তা বারবার আসছে। তো ওসিডি বলতে কি বুঝি এটাকে আমরা ক্লিয়ার করব। এবং আমাদের যে চিন্তাগুলো বারবার আসে, একই চিন্তা বারবার আসছে, আর আমি একই রকমভাবে সেই চিন্তাগুলোর থেকে বেরোবার জন্য কোনো না কোনো উপায় খুঁজছি, একই রকম উপায়। তো চিন্তাগুলোর থেকে শান্তি পাওয়ার চেষ্টা করছি। তো এই চক্রটা কন্টিনিউ চলতে থাকে। এই চক্রটাকে খুব ভালো করে বুঝবো, না হলে কিন্তু আমরা চিন্তা ভাবনাকে খুব ভালো করে ডিল করতে পারবো না। এবং আমরা এটাকে বেসিক্যালি সাইকোলজিক্যাল আসপেক্ট থেকে বুঝবো, না হলে বিষয়টা খুব ক্লিয়ার হবে না। এবং সেই সাথে সাথে আমরা আজকে ওসিডির চক্রটাকে জানবো। সেই সাথে সাথে আমরা আমার দেখা এতদিনকার যে অভিজ্ঞতা থেকে আমি এখানে 20টা প্রশ্ন লিখেছি, চিন্তাভাবনাকে লিখেছি, যে চিন্তাভাবনাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে কি ধরনের সমস্যা হয়। তো আমরা তো মূলত দেখি যে আমাদের জীবনেতে কী ধরনের চিন্তা আসে সেগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো আরও মানুষের কী ধরনের চিন্তা আসে সেগুলোকে খুব ক্লিয়ারভাবে আমরা বুঝবো। এবং এগুলো আমার এতদিনকার যে কেস দেখেছি সেই কেসগুলোর থেকেই লেখা 20টা চিন্তাভাবনা আমি লিখেছি। তো এরকম চিন্তাভাবনা 200 লেখা যেতে পারে, সেটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের বোঝানোর জন্য যেটুকুনি দরকার আমি লিখেছি। পরবর্তী সময় আবার এই নিয়ে আলোচনা করা যাবে, এর সমাধান কি হতে পারে, আমরা কি করতে পারি। এছাড়া আমি বক্স ব্রিথিং সম্পর্কে, বিভিন্ন রকম ব্রিথিং সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম, এখানে সেগুলো আছে। তো আমি সময় পেলে সেগুলোকেও ডিসকাস করে দেবো আজকে পুনরায়, যাতে আপনারা সেগুলো বুঝতে পারেন, সেগুলো করতে পারেন। তো আসুন আমরা ডিসকাশানটা চালু করি, এবং এখানেতে আলোচনাগুলো বেশ ভালো লাগবে আপনার, আশা করি আপনি বুঝতে পারবেন আপনার চিন্তাভাবনাগুলোকে। যত ভালো করে বুঝতে পারবেন চিন্তাভাবনাগুলোকে, তত ভালো করে কন্ট্রোল করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন বিষয়টা আর কি। তো এখানে দেখুন আমি একটা উদাহরণ এখানে জাস্ট আমি একটু ডিসকাস করে দিই, তারপরে আবার ভালো করে বলবো কী ধরনের অবসেশন আসে যে কোনো একজন মৃত ব্যক্তির ছবি দেখার পরে মনে হয় যেন আমি মারা যাবো, অথবা কোনো একজন মৃত ব্যক্তি মারা গেছে, কোনো একজন ব্যক্তি তার কথা মনে পড়লো, অথবা আমি কানে শুনলাম যে অমুক ব্যক্তি মারা গেছে, আমার মধ্যে চিন্তা শুরু হয়ে যায় যে আমিও মারা যাব। তারপর কী হয়, অত্যাধিক মৃত্যুভয় শুরু হয়। এই মৃত্যুভয় বা মানসিক চাপের তীব্রতা ক্রমাগত বাড়তে থাকে। কম্পালসান সে কী করে, যখন তার কোনো একজন মৃত ব্যক্তির ছবি দেখলো, তার মাথায় এটা আসে বা মৃত ব্যক্তির কথা মনে পড়লো, তার মাথায় আসে যে সাথে সাথে তাকে কী করতে হবে, একজন জীবিত এবং সুস্থ মানুষের কথা ভাবতে হবে। এবং এটা করলেই, এই শুভ বিষয়টা ভাবলেই আমার ব্রেন নিউট্রালাইজড হয়ে যাবে, ওই যে বিপদটার কথা আমি ভাবছিলাম সেটা হবে না। এবং তারপরে খানিকক্ষণের জন্য শান্তি পায় মনের দিক থেকে, আবার সেই চিন্তাটা রিটার্ন আসতে থাকে। এই ধরনের চিন্তাগুলো যে আমাদের আসে, বিভিন্ন রকম চিন্তা, সেইগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তার আগে আমরা জানি যে এই ওসিডি চক্রটা কি। এখানে ইংরাজি বাংলা দুটোই আছে, তো আমি বাংলাটাকে নিয়ে আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো
এখানে তো খুব ভালো করে বুঝবেন, এখানেতে 4টে বিষয় থাকে। একটা হচ্ছে অবসেশন, একটা হচ্ছে উদ্বেগ মানে অ্যাংজাইটি, আর হচ্ছে যে কম্পালশন যেটা আমাকে করতেই হবে, তারপরে মানে অস্থায়ী একটা মুক্তি আমি পাই, মানে শান্তি একটা পাই। এই হচ্ছে বিষয় 4টে। তাহলে কি হচ্ছে, প্রথমে অবসেশন কি হচ্ছে, আপনার চিন্তাটার সঙ্গে মেলাবেন যে অনাকাঙ্ক্ষিত চিন্তা বারবার আসছে, আর কি হচ্ছে সেগুলো রিপিট হচ্ছে, পুনর্বৃত্তি হচ্ছে, বারবার আসছে। চিন্তাটা এরম না যে একবার আসার পর বন্ধ হয়ে যায় বা দুবার আসার পর বন্ধ হয়ে যায়, একই রকম প্যাটার্নের চিন্তা, একই ধরনের চিন্তা আমার আসে এবং চিন্তাটা কন্টিনিউ আসে, যেটা আমি চাই না আসুক, এটা আমার আসে। এবং তার ফলে কি হয়, আমার উদ্বেগ তৈরি হয়। উদ্বেগ মানে কি, আমার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, আমি একদম অস্থির হয়ে যাই। এবং এই উদ্বেগটা তৈরি হওয়ার পরে আমার মনের মধ্যে কি হয়, ভয় সৃষ্টি হয়, হবেই, সন্দেহ সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়। তারপরে কি হবে, আমি বাধ্য হয়ে যাব যে এমন কোনো আচরণ করতে, যে আচরণ দ্বারা আমি এই উদ্বেগটাকে কমাতে পারি। এবং এই আচরণটা এক একজন মানুষ এক একভাবে খুঁজতে থাকে। এমন না আচরণটা ফিজিক্যালি হবে, শুধু যে ফিজিক্যালি হবে তা না, ফিজিক্যাল এবং অথবা মেন্টাল, যেটা খুশি হতে পারে, অথবা দুটোই হতে পারে। এই কম্পালসারটা করার পর, এই কাজটা করার পর আমার মনটা শান্তি পাবে। অর্থাৎ যদি মনে হয় যে হাতে নোংরা এসে গেছে, এটা চিন্তা বারবার আসছে, লেগে গেছে নোংরা জীবাণু, আমার মনের মধ্যে ভয় তৈরি হলো, রোগ হবে, আমি কি করলাম, বারবার হাতটা ধুচ্ছি, বারবার মুখটা ধুচ্ছি, বারবার পাটা ধুচ্ছি। এবং তারপরে কি হয়, কম্পালশন করার পরে একটু মানসিকভাবে আমরা এর থেকে শান্তি পাই, একটু মনটা একটু স্বস্তি পায়। তারপরে আবার কি হয়, সেই ঘুরে ফিরে সেই অবসেশন আসতে থাকে। এবং এই চক্রটা যত বেশি চলতে থাকে, যত বেশিবার এটা রিপিট হয়, তত বেশি কি হয়, এটা স্ট্রং হয়ে যায়, আরও শক্তিশালী হয়ে যায়। তো এই ধরনের চিন্তা আপনি দেখুন আপনার কি কি আসতে পারে। এখানে যে আমি হাত ধোয়ার কথা বললাম, এমনটা হাত ধোয়ার না, যে কোনো বিষয় আসতে পারে। চিন্তাটা আসছে বারবার, তারপরে ভয় জাগছে, তারপরে কম্পালশন করছেন, তারপরে আপনি মুক্তি পাচ্ছেন, আবার চিন্তা আসছে, এই কন্টিনিউ চলতে থাকছে। এবার আমরা চিন্তাগুলোকে আরেকটুখানি ভালো করে জানি, তাহলে আশা করি আমরা ভালো করে বুঝতে পারবো বিষয়টা। আসুন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের কারোর সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কিন্তু যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন, যিনি ডাক্তার, যিনি আপনাকে মেডিসিন দেবেন যদি মেডিসিন প্রয়োজন থাকে। আর সেই সাথে সাথে কি করবেন, একজন ভালো কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট আছেন, ওনাকে দেখাবেন, আপনার যেটা সুবিধা হবে, যেটা ভালো মনে হবে। তো কাউন্সিলিং করাটা খুব দরকার, কাছাকাছি কাউন্সিলিং করবেন, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অবশ্যই মেডিসিন ছাড়বেন না। সরকারি হসপিটাল হলে সেটা সম্পূর্ণ ফ্রিতে হবে। আর আমাকে ফোন বা মেসেজ প্লিজ করবেন না, কারণ আমি আর কাউন্সিলিং করি না। ওকে, সো আমরা ডিসকাস করা যাক। এখানে দেখুন, ছোটো ছোটো করে ডিসকাস করি। প্রথমেতে হালকা কিছু চিন্তা নিয়ে ডিসকাস করি, তারপর ভারী ভারী চিন্তাগুলোকে নিয়ে ডিসকাস করব। কী ধরনের মানুষজন চিন্তা ভাবনা করে একটু আলোচনা করা যাক। এখানে দেখুন উদাহরণেতে দেওয়া আছে হাত ধোয়া। আমি যেটা বলছি না যে হাত ধোয়া, তো হাত ধোয়াতে কিরম ধরনের চিন্তা ভাবনা আসে, যে হাতের মধ্যে ধরুন আমি কথার কথা বলছি, অবসেশন কিরম ধরনের আসলো, যে বাইরে থেকে এসেছে, জুতোতে স্পর্শ হয়েছে, মনে হলো মানে এখানে জুতোতে স্পর্শ হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, না হলেও তার মনে হয় যে স্পর্শ হতে পারে। এবং তার ফলে কি হয়, মারাত্মক কোনো জীবাণু আমার শরীরেতে লেগে গেছে। ভালো করে চিন্তা করে দেখবে, মারাত্মক কোনো জীবাণু আমার শরীরেতে লেগেছে বা হাতে লেগেছে। তারপরে কি হয়, উদ্বেগ তৈরি হচ্ছে। তার মানে চিন্তাটা প্রথমে এলো, তারপরে কি তৈরি হলো, উদ্বেগ তৈরি হলো ছোটো বিষয় নিয়ে। সাধারণত হাতে যদি জুতো লাগে আমরা কি করি, হাতটা ধুয়ে নিই, এক্ষেত্রে কিন্তু তা হয় না, এক্ষেত্রে বিষয়টা অনেক গুরুতর হয়ে যায়। তারপর জীবাণুর থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমার পরিবারও সেই জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে, গুরুতর অসুস্থ হতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনা করতে থাকে। ভয়ের তীব্রতা ক্রমাগত বাড়তে থাকে, অস্থিরতা বাড়তে থাকে। তার থেকে বাঁচার জন্য কি হয়, সে হাত ধোয়, এবং হাত একবার দুবার ধোয় না, সে বারবার ঘষে দেয়। এখানে দেখো 3বার লেখা আছে, এখানে আমি এটা লিখে রেখেছি 3বার কেন, সে 10 বার 20 বার চলতে থাকে, কন্টিনিউ এটা বাড়তে থাকে। এবং তারপরে কি হয়, তার হাত ধোয়ার পরে তার মন মস্তিষ্ক একটু শান্তি পায়, উদ্বেগ একটু কমে। এবার দেখা গেল এই ব্যক্তির জুতো স্পর্শ হয়েছে, সে ধরনের চিন্তা ভাবনা আসলো। একটা ধরো যে বাড়িতে একটা পাখা আছে, তার সেই পাখাটার কোনো কারণে হাতে লেগেছে, তার মনে হলো এই পাখাটা নোংরা, অনেক দিন হয়ে গেছে, ওই একটুখানি টাচ হলো জাস্ট, তার ফলেও সে কী করবে, 20 বার হাত ধোবে। মনে হলো যে আমি বাইরে হয়তো কোনো গাছপালা আছে, সেই গাছপালাতে টাচ হয়েছে, সেখানেও মনে হতে পারে। বাইরের থেকে সবজি এলো, সবজির প্যাকেটটা, সেটাও মনে হতে পারে। তো মনে হলেই সে ধুয়ে ফেলবে, ব্যাপারটা এটা।
পাবলিক টয়লেট, দেখুন পাবলিক টয়লেট আমরা বহু মানুষ ব্যবহার করি, কিন্তু পাবলিক টয়লেট ব্যবহার করার পরে এই ধরনের সতর্কতা, আমরা খানিকটা সতর্ক থাকি পাবলিক টয়লেটে, কিন্তু এইখানে সতর্কতার মাত্রাটা অনেক বেশি হাই থাকে। কিরম ধরনের? যদি দেখা যায় যে কোনো দরজা বা পাল্লায় হাত লেগেছে বা কোনো জায়গায় ফ্লাশেতে হাত আমি হাত টাচ করেছি, সেক্ষেত্রে আমার মনে হয় নোংরা লেগে যাবে। এক্ষেত্রে দেখা যায় যে গাটা কী হয়, শরীরটাকে ঘিনঘিন করে, ঘৃণা লাগে, একটা বিরক্তকর অস্থিরতা তৈরি হয় আমাদের শরীরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে। এতটাই অস্থিরতা মানে কল্পনা করতে পারবেন না। এবং যতক্ষণ না সে মনে করবে যে হাতটা দেবো, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু এই অস্থিরতা ক্রমাগত চলতেই থাকে, এই অস্থিরতা কিন্তু কমে না। তারপরে দেখা যায় কি, সে কোনো জায়গায় স্পর্শ করেছে, সেই স্পর্শের ফলে দেখা যাচ্ছে যে তার মনের মধ্যে এই চিন্তাভাবনা চলছে কন্টিনিউ, যে আমি স্পর্শ করে ফেলেছি, হাতের মধ্যে লেগে গেছে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে টিস্যু পেপার বা কোনো একটা সাবান দিয়ে সে কী করে, একদম মানে কোনোই পর্যন্ত বারবার ধুতে থাকে, একাধিকবার ধুতে থাকে, যেটা স্বাভাবিকভাবে একজন মানুষ করে না। এবং এই ধরনের মানুষ কি করে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে একটি কাগজের টুকরো পকেটে রেখে দেয়, যে কোনো জায়গায় টাচ করলে ওই কাগজের টুকরোটা দিয়ে টাচ করব। মানে নোংরা লেগে যাওয়ার পরে মনের মধ্যে একটা অস্বাভাবিক অস্থিরতা, ঘৃণা চলতে থাকে। এবং এই প্যাটার্নটা সব জায়গায় হয়, অর্থাৎ অতিরিক্ত পরিষ্কার হওয়ার একটা বাতিক চলে আসে। এরপরে কি, বিছানা দূষিত হয়ে যাওয়া। যে চিন্তাগুলো ভালো করে দেখুন, আপনার সঙ্গে মেলান, পরবর্তী চিন্তাগুলো আরও ওই মানে কি বলবো, ক্রিটিক্যাল ধরনের, সেগুলো আসবে যখন আপনারা বুঝতে পারবেন। বিছানা দূষিত হয়ে যায়। এখানে কি অবসেশন, যে বাইরে থেকে কেউ যদি আসে এবং সেখানে যদি এসে বিছানাতে বসা, হয়তো কোনো কারণে গেছে, হয়তো বাইরে গেছে, বাড়ির বাইরে গেছে, সে মনে হয় যেন অপবিত্র হয়ে গেছে, নোংরা লেগে গেছে, সাথে সাথে পুরো শোবার ঘর কি করে, সে ধুতে শুরু করে দেয়। মানে তার প্রথমে তো কী হয়, চিন্তাটা আসে, তারপর মানসিক চাপ তৈরি হয় কি, যে আমার পুরো ঘর, শোয়ার ঘর নোংরা হয়ে গেছে, যেখানে যেখানে পা দিয়েছে সেই ব্যক্তি, যেখানে যেখানে স্পর্শ করেছে সব জায়গায় জীবাণু লেগে গেছে, নোংরা হয়ে গেছে। এবার কি করে, সে কি করে, বাইরে থেকে যে এসেছে তাকে বলে যে স্নান করতে বলে, জামা কাপড় ছাড়তে বলে, তারপরে বিছানাতে বসতে বলে, তার আগে বসতে দেয় না সে, ছোটোখাটো কারণের জন্য বাইরে গেলে। প্রয়োজনে সে পুরো ঘর ধুয়ে ফেলবে, যত বালিশপত্র আছে, মানে বিছানার চাদর আছে, সব ধুয়ে ফেলবে এবং ঘর দর পুছে ফেলবে, এবং সে পোছার পর আবার স্নান করতে যাবে। মানে এইখানেতে একটা স্নান বা ধোয়ার একটা প্রবণতা থাকে, এবং যে আসছে তাকে বাধ্য করে যে এটা করো তুমি। এর ফলে কী হয়, বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের মধ্যে একটা বাজে হ্যাবিট তৈরি হয়ে যায়। অন্য লোক স্পর্শ করে দিয়েছে, যার ফলে কী হয়, আমার কোনো হয়তো কাজে গেছে, ল্যাপটপ স্পর্শ করেছে বা ফোন স্পর্শ করে দিয়েছে, তার মাথায় আসে যে আমার এইটা দূষিত হয়ে গেল বা বাজে হয়ে গেল, নোংরা হয়ে গেল। এবং তাদের মাথায় আসে যে এই ব্যক্তি কি বাথরুম করার পরে, প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে কি ভালো করে হাত দিয়েছে, অন্য এমন কোনো জায়গায় হাত দেয়নি তো, যেটার নোংরাটা আমার ফোনে লেগে গেল, ল্যাপটপে লেগে গেল, আমার প্রয়োজনীয় জিনিসের মধ্যে লেগে গেল। তারপর সে সেটাকে ধুতে থাকে, তার মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই উদ্বেগটাকে কম করার জন্য কি করে, সে অ্যালকোহল বা স্যানিটাইজার দিয়ে ধুতে থাকে, অথবা সাবান দিয়ে ধোয়ার থাকলে সেটা দিয়ে ধুয়ে দেবে। তারপর পরিষ্কার করার পর সে ব্যবহার করবে বা সে শান্তি পাবে। এবার এই প্যাটার্নগুলো কিন্তু কন্টিনিউ চলতে থাকে, একবার না বারবার। প্যাটার্নের ফলে প্যাটার্নগুলো কী হয়, স্ট্রং হয়ে যায়। আবার নেক্সট চিন্তাভাবনাতে আসা যাক, এবার খাবারের ব্যাপারটা একটুখানি আসা যাক। বারবার কীভাবে, এখানেতে আমরা দরজা জানলা লক নিয়ে আসা যাক। দরজা জানলা লকের ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির থেকে বেরোনোর সময় দেখা যায় মনে হয় যে আমি ঠিকঠাকভাবে দরজাটা লক করিনি, চোর ঢুকে যেতে পারে। এবার তার মাথায় চিন্তা আসলে প্রথমে লক করিনি, চোর ঢুকে যেতে পারে। সে কী করে, বাড়িতে রিটার্ন আসে। রিটার্ন আসার পরে সে একবার দেখে, এটা হচ্ছে উদ্বেগ তৈরি হচ্ছে, তারপরে সে কম্পালসান করছে কি, রিটার্ন আসলো। রিটার্ন এসে কী করলো, দেখলো ঠিকঠাক করে দিয়েছি কিনা, দেওয়ার পরে আবার সে কাজের তো বেরোলো। খানিকটা বেরোবার পরে দেখা গেল, মনে হলো তার দ্বিতীয়বার যে দেখলাম মিস্টেক হয়ে গেল না তো, দ্বিতীয়বার যে আমি দেখলাম দরজা দেওয়ার জায়গা খুলে ফেললাম না তো, আবার সে রিটার্ন করে আসে। এবং এই চক্র 2-4 বার, 5 বার, 10 বার চলতে থাকে। তারপর হয়তো সে কাজে যায়, কাজে যাওয়ার পরেও তার চিন্তা করতে থাকে। একবার যখন আসলো, তার মনটা একটু শান্তি পেলো, আবার চিন্তা আসলো, আবার মনটা শান্তি পেলো। এই কাণ্ড সে বারবার করতে থাকে। গ্যাসের ওভেনের ক্ষেত্রে সেম জিনিস, বাড়ির থেকে চলে গেছে, গ্যাসের ওভেন বন্ধ করেছি কিনা এই চিন্তা আসলো। এবার বাড়িতে সে ফিরে আসলো, উদ্বেগ জন্মালো, তীব্র আতঙ্ক তৈরি হলো, এসে দেখলো যে ঠিকঠাক করেছি কিনা, অথবা ঘুমোতে যাওয়ার সময় বারবার উঠে দেখছে ঠিক দিয়েছি কিনা। একবার দেখে আসলো, না ঠিক বন্ধ করেছি, এসে শুলো, অথবা কাজে গেছে, বাইরে গিয়ে চিন্তা করছে যে ঠিকঠাক দিলাম, আমি তো দ্বিতীয়বার চেক করলাম, খুলে ফেললাম না তো, আবার দ্বিতীয়বার, ব্যাস আবার চলে এলো, আবার দেখলো না ঠিকঠাক দিয়েছি, আবার বেরিয়ে গেল। বেরোবার পর আবার মনে হলো আচ্ছা ওটা ঠিক দিয়েছি, ঠিকঠাক করে
গ্যাসের পাইপটা লাগানো আছে তো মনে হলো যেন যখন ওটাকে বন্ধ করতে গেলাম পাইপটা যেন মনে হচ্ছিল নড়ছিল গ্যাসের, আবার রিটার্ন হলো। এই কাণ্ড সে বারবার করতে থাকে, যেখানে সে 100% শিওর যে গ্যাসের ওভেন দরজা তালা বন্ধ করেছে তার সত্ত্বেও। আর কি মেল চেক করার সময় দেখা যায় একটা মেল, তার কি মনে হলো, মেল পাঠানোর পরে মনে হলো যে ভুল কিছু লিখে ফেলেছি বা ভুল কিছু ফাইল অ্যাটাচ করে ফেলেছি। সে আউটবক্সটা দেখলো বা হোয়াটসঅ্যাপটা দেখলো যে আমি ভুল কিছু লিখে ফেলেছি কিনা, তার মনের মধ্যে অস্থিরতা শুরু হলো, চাকরি নিয়ে অস্থিরতা শুরু হলো, বা যে কোনো গালি লিখে ফেলেছি কিনা সেটা ভাবতে থাকলো, তার মনে অপমানের চিন্তা আসলো, উদ্বেগ, মারাত্মক দুশ্চিন্তা বাড়তে থাকলো। এরপরে কি হয় যে সে সেন্ড মেল অথবা হোয়াটসঅ্যাপগুলো বারবার দেখে, দেখার পরে যে 10 বার 20 বার দেখার পরে সে মনটা শান্ত হয়। আবার খানিকক্ষণ বাদে দেখা যায় যে অন্য কোনো চিন্তা আসছে, আবার মেল পাঠাবার পরে এই ধরনের আবার চক্রটা স্টার্ট হয়ে যায়। তার মানে কী হচ্ছে এখানে, বারবার ভালো করে দেখুন, প্রথমে চিন্তা আসছে, তারপরে উদ্বেগ অস্থিরতা তৈরি হচ্ছে, তারপরে সেই বিষয়টা নর্মালাইজ করার জন্য কিছু করছে, তারপরে মনে একটু শান্তি পাচ্ছে, আবার চিন্তাটা আসা শুরু হচ্ছে, এই চক্রের মধ্যে ঢুকে যাচ্ছে। গাড়ি চালানোর সময় কি মনে হয়, এটাতে ভালো করে দেখুন, ভালো করে শুনুন। গাড়ি চালানোর সময় কি হয়, গাড়ি চালাচ্ছে রাস্তায়, অল্প যদি একটু ঝাঁকুনি লাগে মনে হয় যেন আমি কাউকে ধাক্কা দিয়ে দিলাম, মনে হয় যেন কারোর উপর দিয়ে চলে গেলাম, এইবারেতে আমি পুলিশ কেস খাবো, কাউকে মার্ডার করার অপরাধে আতঙ্কিত হয়ে যায়। খানিকটা যাওয়ার পর সে কী করে, রিটার্ন করে ওই জায়গাটাতে আসে, ভালো করে দেখে, তারপর আবার গাড়ি নিয়ে ঘুরিয়ে চলে যায়, কম্পালসান করলো, রিটার্ন করে আসলো, দুর্ঘটনা হয়েছে কিনা দেখার পরে সে মনটা একটু শান্তি হলো, সে ঘুরে চলে গেল। যাওয়ার পরে তার মনে হলো আচ্ছা আমি যে জায়গাটা দেখেছি এর আগে ওই উঁচুটা ছিল মনে হয়, গাড়িটা ঝাঁকুনি দিয়েছিল তার আগে, আবার রিটার্ন করে আসে সেই জায়গাটা দেখে। এইটা কম্পালসান চলতে থাকে। আর কি সরঞ্জাম মানে বিষয়বস্তু যেগুলো আছে লোকজন খুব সাজিয়ে রাখে, সাজিয়ে রাখাটা ভালো, কিন্তু অতিরিক্ত সাজিয়ে রাখা, সারাদিন ধরে সাজাচ্ছে, প্রত্যেকটা বই যেরকম সাজানোর দরকার সেভাবে সাজাবে, প্রত্যেকটা খাতা যেভাবে সাজাবে, মানে সারাক্ষণ ধরেই সাজাচ্ছে, আর মনটা ঠিকঠাক হচ্ছে না, ও যতক্ষণ তার মনের মতো করে হচ্ছে না সমানটা, তার মন আর কি ফুলফিল হচ্ছে না, মানে এতটা পারফেক্ট বিষয়টা করার চেষ্টা করে, পারফেক্ট করতে করতেই তার সময় চলে যায়। মানে বই দেখলো মনে হলো না কোনো একটা উঁচু আছে সেটা ঠিক করলো, সমস্ত জিনিসটা সমান করে সাজাবে, এইভাবে চলতে থাকবে, এবং কম্পালসান কী হবে, তার নিখুঁত হওয়ার একটা প্রবণতা থাকবে, যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ সে করে যাচ্ছে, তারপর মনে একটু শান্তি পেলো, আবার মনে হলো ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে আবার গন্ডগোল হয়েছে, আবার ঠিক করলো, এই জিনিস কন্টিনিউ মাথার মধ্যে চলতে থাকে। শারীরিক ভারসাম্য এ একটা বড় জিনিস। এক্ষেত্রে দেখা যায় যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোনো একটা জায়গায় হাতের মধ্যে কোনো একটা কিছু টাচ হলো, হতেই পারে আমাদের আসতে যেতে হতে পারে, টাচ হওয়ার পরে মনে হয় আমার ভারসাম্যটা গন্ডগোল হয়ে গেছে, তীব্র অস্বস্তি শুরু হয়, মনে হয় যেন আমার লেফট হ্যান্ডে টাচ হয়েছে তো রাইট হ্যান্ডেতেও টাচ হওয়ার দরকার, সে আবার রাইট হ্যান্ডেতে একটুখানি টাচ করে যাতে আবার ভারসাম্যটা ফিরে আসে, এই কাণ্ড সে করে। আর কি হতে পারে, হাঁটার ধরন, ফুটপাতে হাঁটার সময় এটা ভালো করে শুনুন, ফুটপাথ দিয়ে হাঁটছে বা কোনো জায়গা দিয়ে হাঁটছে যেখানে টাইলস আছে, তার মনে হবে এই টাইলসের মাঝখানে পা দিয়ে চলি অথবা লাইনে পা দিয়ে চলি, যদি না পা দিয়ে আমি চলি তাহলে আমার বাবা মা কেউ একজন মারা যেতে পারে, অমঙ্গল হতে পারে, এটা হতে পারে সেটা হতে পারে, সে ভাবতে থাকে, সময় খারাপ যেতে পারে, এবং তার যখনই মনে হবে সে কিন্তু এই টাইলসের মাঝখানে পা দিয়ে চলবে। কেন? কারণ হচ্ছে যাতে তার অমঙ্গল না হয়, এবং অদ্ভুত ভঙ্গিতে সে পাটা নিয়ে চলবে, যাতে সেই যে ভঙ্গিটা সে ফলো করলে কমফোর্টেবল হবে, এবং এইটা কন্টিনিউ সে করতে থাকে। এটা একটা অবসেশন, ওসিডি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আসছে, ক্ষতির ভয়। কিরম ধরনের ক্ষতির ভয়, যে রান্না করার সময় হঠাৎ মনে চিন্তা এলো আমি যদি ছুরি দিয়ে আমার সন্তানকে আঘাত করে ফেলি, চিন্তা এলো, ছুরি দিয়ে আঙুলপত্র কেটে যায়, চিন্তা এলো, আমি যদি নিজের আঙুল কেটে ফেলি, চিন্তা এলো, এরপরে সে উদ্বেগ তৈরি হলো, এরপরে তার মন খারাপ তৈরি হলো, টেনশান তৈরি হলো, ভয় তৈরি হলো, প্রিয়জনকে ক্ষতি করার ভয়, অপরাধ অনুভব করলো, তার ভয়ে মারাত্মক একটা মানে অ্যাংজাইটি তৈরি হয়। এরপর সে কী করে, ছুরিটাকে লুকিয়ে রেখে দেয়, দূরে গিয়ে কোনো জায়গায় ছুরিটা ব্যবহার করে, সে উপরওয়ালার কাছে দোয়া চায়, মন্ত্র জপ করে, ধার্মিক যে বিষয়গুলো আছে সেগুলো করার চেষ্টা করে, এবং এই টেনশানটাকে কম করার চেষ্টা করে, খানিকটা মন শান্তি পায়। আবার পরবর্তী সময় চিন্তা আসে, আজকে ছুরি, কালকে কাঁচি, কালকে অমুক, কালকে ছুঁচ, বিভিন্ন বিষয় নিয়ে তার চিন্তাভাবনাগুলো ঘোরে। অ্যাকচুয়ালি একটা বাড়িতে তো ছুরি কাঁচি রাখার দরকার থাকে বিভিন্ন কাজের জন্য, কিন্তু তার ক্ষেত্রে ছুরি কাঁচি কিন্তু মনে হয় যেন আমি কারোর জন্য ক্ষতি করে ফেলি, কিন্তু সে আদতে কিন্তু কোনোদিনও ক্ষতি করেনি বা করবে না। ধার্মিক জায়গা থেকে কি প্রবলেম হয়, দ্যাট ইজ এ সিরিয়াস ফ্যাক্টর।
প্রার্থনার সময় খারাপ বা অশ্লীল চিন্তা আমাদের মাথায় চলে আসে, আমি চাই না তার সত্ত্বেও। গালি আসতে পারে, বাজে চিন্তা আসতে পারে, সেক্সুয়াল থট আসতে পারে। এরপর সৃষ্টিকর্তার সম্পর্কে এটা আসার পরে তার মনের মধ্যে একদম উদ্বেগ তৈরি হয়, খুব কষ্ট তৈরি হয়, খুব অশান্তি তৈরি হয়। তার মনে হয় যে বিরাট বড় অন্যায় করে ফেলেছি, সে ভয়ে একদম আতঙ্কিত হয়ে যায়। এই ভয়কে কম করার জন্য বারবার উপরওয়ালাকে ডাকতে থাকে। তারপরে খানিকক্ষণ বাদে সে হয়তো খানিকটা শান্তি পায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার মাথায় যে চিন্তাটা আসছে, আমি প্রথমেই বলেছিলাম ওসিডিতে কি, যে আমার যে চিন্তাটা আসছে আকাঙ্ক্ষিত চিন্তা, আমি চাইছি না তাও আসছে। এটা উপরওয়ালাও জানে যে এই চিন্তাটা আমি ইচ্ছা করে করছি না, একটা ডিসঅর্ডারের জন্য হচ্ছে। তাও মানুষটা ভয় পায়, আতঙ্কিত হয়ে যায়, এবং এই একই রকম প্যাটার্ন কন্টিনিউ চলতে থাকে। যত বেশি চলে তত বেশি চিন্তা আসে, তত বেশি তার বিশ্বাস তৈরি হয় তার দ্বারা একটা অন্যায় হচ্ছে, এবং এই প্যাটার্নটা আরও স্ট্রং হতে থাকে। জাদু ম্যাজিক্যাল থিঙ্কিং কীরকম ধরনের আসে, মনে হয় যেন আমি যদি একটা কাজ 3 বার না করি, কি 5 বার না করি, কি 2 বার না করি, কি 6 বার না করি, কারোর 6 বার করার চিন্তা আসে, কারোর 8 বার করার চিন্তা আসে, কারোর 10 বার করার জোড়ায় জোড়ায় চিন্তা করবে, অথবা বিজোড়ে বিজোড়ে চিন্তা করবে। তাহলে আমার বাবা মা ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, নইলে মারা যাবে, এই ধরনের চিন্তা ভাবনা আসে। এবার প্রিয়জনের যখন মৃত্যুর চিন্তাটা আসে, আতঙ্কিত হয়ে যায়। তারপরে কি হয়, যার ফলে সে সেই অ্যাক্টিভিটিটা বারবার করতে থাকে। যেমন লাইটের সুইচ সে 3 বার অফ অন করবে, বাড়ির থেকে বেরোবার সময় 2-3 বার যাবে আসবে। এই ধরনের অ্যাক্টিভিটি সে করতে থাকে। কোনো একটা লেখা হতে পারে, কোনো একটা পাখার সুইচ হতে পারে, কোনো একটা দরজার ছিটকিনি হতে পারে, সে 2 বার 3 বার করে বন্ধ করার চেষ্টা করবে। এবং এই সংখ্যাগুলো তারা গুনে গুনে করে। তার মানে চিন্তা আসলো, তারপরে সে আতঙ্কিত হয়ে গেল, পরিবারের কেউ একজন মারা যাবে, তারপরে সে কম্পালসাল করলো, তারপরে সে মনে শান্তি পেল। চক্রটা ভালো করে বুঝুন। আর এইটা আমি ডিসকাস করলাম, প্রথমেই করেছি, যে আমাদের মস্তিষ্ক কীভাবে যখন চিন্তাভাবনা করে, যে কোনো একজন মৃত ব্যক্তির চিন্তাভাবনা যখন আসলো বা ছবি দেখলো, তার মনের মধ্যে তীব্র ভয় তৈরি হয় যে আমারও মৃত্যু হবে বা আমার পরিবারের মৃত্যু হবে। তারপরে একজন জীবিত সুস্থ মানুষের কথা ভাবতে হবে, তারপর চিন্তাটা নর্মাল হবে। তারপর সে ভাবে এবং আস্তে আস্তে নর্মাল হয়, আবার চিন্তাটা আসে, এবং এই প্যাটার্নটা চলতে থাকে। এরপরে আসছে হেলথ অ্যাংজাইটি, ওসিডি। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে একটা ছোট চামড়ার উপরেতে একটা ছোট হয়তো দাগ হয়েছে, কোনো কারণে না, নর্মাল, আমাদের হতেই পারে। তো সেই দাগটাকে তার মাথায় চিন্তা আসলো যে সেটাকে লক্ষ্য করবে, বারবার 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 দেখবে। তার মাথায় চিন্তা আসলো এটা ক্যান্সার নয় তো, আতঙ্কিত হয়ে যাবে। এরপর সে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটেতে ক্যান্সার নিয়ে খোঁজা শুরু করবে, গুগল দেখবে, বারবার আয়নায় দাগ দেখবে। এই করতে 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 কোনো একটা জায়গা থেকে হালকা হয়তো অ্যাসুরেন্স পেল যে না, এটা ক্যান্সার নয়, তার মনটা শান্তি হলো। আবার সে খানিকক্ষণ বাদে এই গুগল দেখবে, এই একই প্যাটার্নের মধ্যে চিন্তাটা চলতে থাকবে কন্টিনিউ, এবং সে এটাকে কিছুই নয়, এটাকে মারাত্মকভাবে চিন্তা হতে থাকবে। তারপর কিছুদিন বাদে দেখা গেল এটা মিলিয়ে গেল, আবার অন্য একটা জায়গা দাগ হলো, সেটা নিয়ে আবার একই ধরনের চিন্তা সে করতে থাকবে। আচ্ছা, আশ্বাস খোঁজা, বারবার আশ্বাস খোঁজা, মানে হয়তো দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছে, গল্প করেছে, বা কোনো একটা কাজে গেছে, স্কুলে গেছে, পড়তে গেছে, জবের জায়গায় গেছে, সেখানে কোনো একটা তার মনে হলো যেন আমি বোকার মতো কোনো কথা বলে ফেলেছি, যে কথাটা বলা উচিত না, অন্যজনকে দুঃখ দিতে পারে, কি একটা বাজে কথা বলে ফেলেছি, প্রত্যাখ্যান হতে পারে। তার মধ্যে একটা না এই ধরনের টেনশান আসে, সামাজিক প্রত্যাখ্যান, লজ্জা, ভয়, ঘৃণা, অন্য লোককে কিছু বলে ফেললাম কিনা, জব চলে যাওয়ার ভয় আসে। তারপরে সে কি করে, সে বন্ধুদেরকে মেসেজ করে, অথবা ফোন করে, অথবা পরের দিনকে জিজ্ঞাসা করে যে ওই অস্থিরতাটা কমানোর জন্য আমি কি কিছু ভুল বলে ফেলেছি, আমাকে ভুল বললে ক্ষমা করে দিও। এই ধরনের চিন্তাভাবনা চলে। তারপর বন্ধুবান্ধব যখন বলে না না ভুল করিসনি, তুই কিছু বলিসনি, তখন তার উদ্বেগটা খানিকটা কমে। তারপর আবার দেখা যায় আবার একটা অন্য বন্ধুকে জিজ্ঞেস করে, না বলে ফেলিনি তো। তার মনে হয় যেন ওই বন্ধু যেটা বললো সে হয়তো মন রাখতে বললো, অথবা সে শোনেনি, অন্য আবার একজনকে জিজ্ঞেস করে, এবং এই প্যাটার্নগুলো চলতে থাকে। আর কি, জিনিসপত্র জমিয়ে রাখা, এ একটা আশ্চর্য জিনিস, যে পুরনো টিকিট ফিকিট হাবি জাবি জমি রেখে যায়, যদি ভবিষ্যতেতে কাজে দেয়, এবং সে সেগুলোকে জমিয়ে রাখে, ফেলে না। তার মনে হয় যেন জমিয়ে রাখলে তার একটা কোন পরবর্তী সময় কোনো যদি সমস্যা হয়ে যায়, সে সেটা দেখাতে পারবে, শো করতে পারবে, লিগালি কোনো সমস্যা হবে না, সে বক্সের মধ্যে জমিয়ে থাকে, পুরনো জিনিসপত্র জমায়। এটা এক ধরনের ওসিডি। আর হচ্ছে যে হাতের লেখা, হাতের লেখা সামান্য বাঁকা হয়েছে, একটি শব্দ কাটাকাটি হয়েছে, এই নিয়ে তার খুব টেনশান হতে থাকে। পরীক্ষার সময় এটা স্টুডেন্টদের বেশি হয়, এবং এর ফলে কী হয়, সে কেটে দেয়, কাটার পর আবার লেখে। তার মনে হয় যেন লাইনটা একটু বেঁকে গেছে, আবার কাটে, আবার লেখে, আগের পৃষ্ঠায় কী লিখেছি সেখানে যদি একটু গণ্ডগোল হয় সেটা কাটে, আবার ঠিক করে। এইটার মধ্যে পুরো কন্টিনিউ চলতে থাকে, এবং তার পড়াশোনাতে এটা কিন্তু মানসিক, মানে পড়াশোনার ক্ষেত্রে বিরাট একটা প্রবলেম হয়।
সে অসন্তোষের মধ্যে থাকে তীব্র, তার ভালো করে লিখতে পারে না, কম্পালসান শুরু হয় তার, এবং কম্পালসানের ফলে তার হয়তো লেখা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয়, নতুন করে আবার লেখে, লেখা কেটে দেয়, আবার নতুন পৃষ্ঠা থেকে শুরু হয়। তো লেখাটা আগে এগোতে পারে না, কারণ তার মধ্যেই অস্বস্তি চলে। যতক্ষণ না সে নিখুঁতভাবে লেখে ততক্ষণ আগে এগোয় না, যার ফলে কি হয়, স্লো হয়ে যায় তার লেখা। তো পারফেক্ট ভাবার কোনো কারণ নেই, আমার লেখাটা অন্য ব্যক্তি বুঝতে পারলেই হলো, এর থেকে বেশি পারফেক্টের কিচ্ছু নেই। তো আর কি, গণনা, কাউন্টিং, এটা বহু মানুষের মধ্যে দেখা যায়, যেখানে দাঁড়াচ্ছে কাউন্ট করতে শুরু করছে, বিভিন্ন রকম কাউন্টিংয়ের ম্যাটার তার মাথায় চলে। সিঁড়ি দিয়ে ওঠার সময় কাউন্টিং চলছে, গাড়ি দেখলে কাউন্টিং চলছে, কোনো একটা কাজ করবে সে কাউন্টিং করবে, এই ধরনের কাউন্টিং চলতে থাকে মাথায়। কোনো কারণ ছাড়াই মনে হয় চারপাশের জিনিসগুলোকে গুনতে হবে, না গুনলে কোনো একটা সমস্যা হবে, সে নিজেই চিন্তা করে নিল, এবং সে যদি না গোনে তার মধ্যে অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতাকে কম করার জন্য সে চিন্তাভাবনা করতে থাকে, তার মধ্যে মনে হয় যেন একটা অসম্পূর্ণতা রয়ে কাজ করছে, সেটাকে কম করার জন্য সে কী করলো, জানলার রড কাউন্ট করলো, সিঁড়ি কাউন্ট করে, তার সিলিংয়েতে ফ্যান আছে সেগুলো কাউন্ট করে, লাইট কাউন্ট করে, বিভিন্ন জিনিস তারা কাউন্ট করে যাতে কোনো বিপদ না হয়। তারপরে সেই গোনার পরে খানিকটা মন শান্ত হয়, আবার কোনো একটা জায়গায় গেলে আবার একই এই জিনিস চলতে থাকে। দেখুন, এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমেতে থট যেগুলো আসছে সেই থটগুলোকে লেখা, নোট ডাউন করা, যে আমার কি ধরনের চিন্তাটা চলছে। প্রথম আমার চিন্তা আসছে, তারপরে কি ধরনের আমার শারীরিক অস্বস্তিটা হচ্ছে সেটা, তারপরে আমি কি ধরনের কম্পালসান করছি সেটাকে লেখা, কোন ধরনের কাজ করছি, তারপরে আমি শান্তি পাচ্ছি, শান্তি পাওয়ার পরে কতক্ষণ আমি শান্তি পেলাম, তারপর তো আবার চিন্তাটা এলো, যদি এখানেতে আমি কম্পালসানটা না করি তাহলে আমার কি ক্ষতি হতে পারে, আমি 20 মিনিটের জন্য দেখি না কি হয়, 30 মিনিটের জন্য দেখি না কি হয়, 1 ঘন্টার জন্য দেখি না কি হয়, এটা করা যেতে পারে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সপোজ করা, অর্থাৎ আমার যে চিন্তা আসছে, আমি যে সিচুয়েশানেতে গেলে সমস্যাটা তৈরি হচ্ছে সেই সিচুয়েশানটা ক্রিয়েট করা। অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে যে আমি ভাবছি হাতে নোংরা লেগে গেলেও আমার হাতেতে জীবাণু লেগে গেল, তার ফলে আমরা অস্থিরতা তৈরি হচ্ছে। তো আমরা ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে একটা টব আছে, সেই টবের মধ্যে মাটি আছে, সেই টবের মাটিটা হাতে লাগালাম, লাগানোর পরে আমি ওয়েট করলাম 1 ঘন্টা, দেখি আমার কি ক্ষতি হয়। 1 ঘন্টা ওয়েট করার পরে আমি একবারই হাত ধুলাম, ধোয়ার পরে দেখা গেল আমি একটি বিস্কুট খেলাম। তো এইটা যে আমি এক্সপোজ করলাম নিজেকে, আমি যে প্র্যাকটিস করলাম, তো এই প্র্যাকটিসের মাধ্যমে কী হয়, ধীরে ধীরে মস্তিষ্ক বুঝতে থাকে যে অ্যাকচুয়ালি এটা কিচ্ছু নয়, এটা 1 ঘন্টার জায়গায় 10 মিনিট হতে পারে। 10 মিনিট আমার হাতে মাটিটা লেগে রইল, 10 মিনিট পরে আমি একবার ধুলাম, ধোয়ার পর আমি একটি বিস্কুট খেলাম, আবার 10 মিনিট আমি মাটির হাতে লাগিয়ে রাখলাম, আবার একবার ধুলাম, আবার একটি বিস্কুট খেলাম। আমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে বারবার হাত ধোয়ার থেকে একবার ধুলেই কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায়, বারবার ধোয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। এক্সপোজ করা, আমার যদি দেখা যায় যে কোনো একটা চিন্তা বারবার আসছে, কোনো একটা চেকিংয়ের চিন্তা ভাবনা আসছে, সেখানেতে আমার একটা চেক লিস্ট তৈরি করে না, যে আমার কোন কোন জিনিসগুলোকে আমি বারবার চেক করছি, সেই চেক লিস্টটাতে সেই হিসাবে চলা। অর্থাৎ রাত্রেবেলা যদি আমার মনে হয় যেন গ্যাসের ওভেনটাকে আমি অফ করেছি কিনা, তো আমার চেক লিস্ট অনুযায়ী আমি 10টা জিনিসকে বারবার চেক করি। তো চেক লিস্ট অনুযায়ী আমি মিলিয়ে দিলাম, হ্যাঁ গ্যাসের ওভেন অফ করেছি, দরজা বন্ধ করেছি, তালা দিয়েছি, ওটা করেছি, কল বন্ধ করেছি, সবগুলো চেক লিস্টে আমি টিক মেরে দিলাম। দেওয়ার পরে আমি ভাবলাম যে আমার তো চেক লিস্ট আছে, এবার আমার যাই চিন্তা আসুক না কেন আমি কিন্তু আর যাব না, আমি কিন্তু আর সেখানেতে চেক করব না। এক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন ব্যক্তির মৃত ব্যক্তির যখন চিন্তাভাবনা আসে তখন মনে হয় সে মারা যাবে। তো মারা যাওয়ার পরে যখন সে আবার একজন জীবিত কোনো মানুষকে, সুস্থ মানুষকে নিয়ে চিন্তা করে, তখন দেখা যায় যে সে অ্যাকচুয়ালি ভাবে যে আমি সুস্থ থাকবো। ভালো করে এটা ভাবতে হবে যে একজন ডাক্তারবাবুর কাছে কজন সুস্থ মানুষ আসে আর কজন অসুস্থ মানুষ আসে, তাহলে সেই ডাক্তারবাবুর তো সারাদিন চিন্তা আসে যে 100টা মানুষের সঙ্গে দেখা করলে তার ক্ষেত্রে দেখা যায় যে 90 জনই অসুস্থ মানুষ, তাহলে তো ডাক্তারও অসুস্থ হয়ে যাওয়ার কথা। লজিক্যালি বিষয়গুলোকে বিভিন্নভাবে ভাবা, যাতে আমার এই যে কম্পালসানটা আছে কোনোভাবেই না করা, যেটা হবে দেখা যাক। আমি আমার যে চিন্তাভাবনাগুলো আছে কম্পালসানটাকে আমি 20 মিনিট পরে করব, 30 মিনিট পরে করব, এইভাবে একটু ডিলে করা। তাতে কি হয়, আমাদের ব্রেন টলারেট করতে শেখে এই চিন্তাটাকে, এই চিন্তাটার যে ধাক্কা আছে সেই ধাক্কাটাকে সহ্য করতে শেখে। আস্তে আস্তে আমাদের স্ট্যামিনা বাড়ে সহ্য করা, এবং ধীরে 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 টাইমটা বাড়ানো। প্রথমে দেখা গেল যে আমি 10 মিনিট, তারপরে 20 মিনিট, তারপর 30 মিনিট, এইভাবে চিন্তাটাকে অনুযায়ী আমি যে কাজগুলো করি সেই কাজগুলোকে ডিলে করা, তারপর 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা। তো ন্যাচারালি তারপরে আস্তে আস্তে দেখা যায় যে আমাদের কম্পালসানটা অনেকটাই কমে গেছে। আর আই এম সরি,
আমি এই এক্সারসাইজগুলো নিয়ে আজকে ডিসকাস করতে পারছি না। আমি এক্সারসাইজগুলো নিয়ে ডিসকাস আগের ভিডিওতে করেছি, প্লিজ আপনারা সেগুলো দেখবেন। আমি টাইমের অভাবে করতে পারলাম না, অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেল। এখানেতে দুটো ভিডিও আছে, এই দুটো ভিডিওতেও আমি ভালো করে ডিসকাস করেছি বিষয়গুলো নিয়ে, সেগুলো শুনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।